প্রোগ্রামিং অধ্যায়ের বিশেষ কিছু জায়গা থেকে প্রশ্ন হয়ে থাকে, কিন্তু ইন্টিজার লিখতে হবে। ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা, এগুলো হলো পূর্ণ সংখ্যা। ওকে, আর যদি ভগ্নাংশ হয় তখন আমরা ফ্লট লিখি। কি লিখি? ফ্লট লিখি। আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা, তোমাদের সামনে টেস্ট পরীক্ষা। এই টেস্ট পরীক্ষার আগে আইসিটিতে সর্বোচ্চ প্রিপারেশন নেওয়ার জন্য তোমাদেরকে প্রোগ্রামিং অধ্যায় অনেক ভালোভাবে সম্পন্ন করা দরকার। আমি তোমাদেরকে মাত্র 10 মিনিটের মধ্যে দেখাবো কিভাবে প্রোগ্রামিং অধ্যায়ে তুমি অল্প এফোর্ট দিয়ে সর্বোচ্চ মার্ক গেইন করতে পারো। প্রোগ্রামিং অধ্যায়ের বিশেষ কিছু জায়গা থেকে প্রশ্ন হয়ে থাকে। আমি আমার পড়ানোর 7 বছরের অভিজ্ঞতা থেকে তোমাদেরকে আজকের এই ক্লাসে আমি তোমাদেরকে দেখাবো যে সবথেকে সহজ উপায় কিভাবে তুমি প্রোগ্রামিং অধ্যায়ে 2টি সৃজনশীল লিখতে পারবে। দেখো, প্রোগ্রামিং অধ্যায়ে মূলত কোশ্চেন হয় কোথায় থেকে বলো তো? মূলত কোশ্চেন হয় 3 জায়গা থেকে। কয় জায়গা থেকে কোশ্চেন হয় বলো তো? 3 জায়গা থেকে। কি কি জায়গা থেকে বলো তো? অ্যালগরিদম, ফ্লোচার্ট এবং প্রোগ্রামিং। অ্যালগরিদম, ফ্লোচার্ট এবং কি? প্রোগ্রামিং। দেখো, আমাদের কাছে নতুন লাগবে, কিন্তু বিষয়গুলো একটু ধৈর্য সহকারে শিখলে কিন্তু অনেক সহজ লাগবে। কিরকম দেখো, অ্যালগরিদম, ফ্লোচার্ট এবং কি বলতেছি? প্রোগ্রামিং। এই 3 জায়গা থেকে কোশ্চেন হয়। একটা উদ্দীপক দেওয়া থাকবে, উদ্দীপকে হয় অ্যালগরিদম দেওয়া থাকবে, না হলে ফ্লোচার্ট দেওয়া থাকবে, না হলে কি দেওয়া থাকবে? প্রোগ্রামিং দেওয়া থাকবে। এখন তোমরা অনেকেই ভাবো কি করবা, যে তোমরা মনে করো যে এই অ্যালগরিদম আর ফ্লোচার্ট করে যাও, বাট তোমরা প্রোগ্রামিং করো না। এই প্রোগ্রামিং না করার জন্য কি হয় জানো? তোমরা মনে করো যে অ্যালগরিদম দেওয়া থাকবে, তুমি ফ্লোচার্ট দিয়ে সৃজনশীল লিখলা, আবার ফ্লোচার্ট দেওয়া থাকবে, অ্যালগরিদম করবা। কিন্তু বাই এনি চান্স যদি পরীক্ষায় তোমাদের কোডিং দেওয়া থাকে, উদ্দীপকে কিন্তু কোডিং বা প্রোগ্রামিং দেওয়া থাকে, তোমাকে অ্যালগরিদম লিখতে বলে গ নম্বরে এবং ঘ নম্বরে লিখতে বলে প্রোগ্রামিং। না সরি, উদ্দীপকে দেওয়া থাকে কোডিং এবং গ নাম্বারে লিখতে বলে ফ্লোচার্ট এবং ঘ নাম্বারে কি লিখতে বলে? অ্যালগরিদম। তখন তুমি কি করবে? এই জন্য তোমাদেরকে এই 3টি বিষয় শিখে রাখা দরকার। ওকে, দেখো আমরা প্রথমতই দেখি। আর আরেকটি কথা বলে রাখি যে তোমাদেরকে আমি বলি যে তোমাদের পুরো বই হুবহু, এখন যেহেতু সামনে প্রি টেস্ট পরীক্ষা, তোমাদের কি করা দরকার বা তোমাদের সামনে ফাইনাল পরীক্ষা, তাহলে কি করা দরকার? তোমাদেরকে সবথেকে ইম্পর্টেন্ট যেগুলো ক নাম্বার পরীক্ষায় যেগুলো সবথেকে বেশিবার আসে সেগুলো তোমাদেরকে পড়ে রাখা উচিত। দেখো, আমি বোর্ড রিসার্চ করে 7 বছরের অভিজ্ঞতা থেকে দেখতেছি যে কোশ্চেনগুলো ক নাম্বারে সব থেকে বেশি আসে, রেজাল্ট ভালো মানে খারাপ করার আরেকটা রিজন হলো তোমরা ক নাম্বারগুলো ভালো করে পড়ো না। আর ক নাম্বারগুলো ভালো করে না পড়লে কিন্তু তুমি রেজাল্ট ভালো করতে পারবে না, কারণ কি 5টা সৃজনশীল লিখতে হবে 5 মার্ক। আবার দেখো তুমি খ নাম্বার, এই দেখো মোস্ট ইম্পর্টেন্ট এই প্রোগ্রামিং অধ্যায়ের যে 7টি কোশ্চেন দিয়েছি, ক নাম্বারের জন্য 10টি দিয়েছি। সবথেকে ইম্পর্টেন্ট যে 7টি কোশ্চেন বোর্ডে বারবার আসে, দেখো আমি বোর্ড লিখে দিয়েছি কোন বোর্ডে কোনটা আসছে, কত সালে, দেখো 24 সালে আসছে, 18 সালে আসছে, 19 সালে আসছে, সেই কোশ্চেনগুলি বারবার আসছে। সেগুলি আমি তোমাদেরকে ক এবং খ সাজেশন আকারে দিয়েছি। জাস্ট এটা একটা কি নাও, স্ক্রিনশট নাও এবং তোমরা কি করবা? ভালো করে মুখস্থ করে ফেলবা এই 10টা আর এই 7টা। তাহলে দেখবা, আশা করি ইনশাআল্লাহ তোমরা এখান থেকেই ক এবং খ কমন পাবা। কারণ কি আমি দেখছি যেগুলো বোর্ডে বেশিবার আসছে, যেগুলো বোর্ডে একাধিকবার আসছে, সেই কোশ্চেনগুলো সাজেশন আকারে রাখছি এবং টেস্ট পেপারে যে কোশ্চেনগুলো আসছে সেগুলোই রাখছি। আমার কথা কি বুঝতে পারছো? কারণ কি আমি শর্ট একটা সাজেশন দেওয়ার চেষ্টা করতেছি, যাতে তোমরা এখান থেকে এই পঞ্চম অধ্যায় থেকে সহজেই A+ পাওয়ার মতো, মানে 2টি সৃজনশীল আসবে, তোমরা লিখতে পারো। তাহলে আমরা ক নাম্বার এবং খ নাম্বার পাবো। খ নাম্বার থেকে 5টি, মানে 10 মার্ক, এখানে 5 মার্ক, 15 মার্ক কভার হয়ে গেল। ওকে, এবার আসো গ এবং ঘতে, অ্যালগরিদম, ফ্লোচার্ট এবং কি? প্রোগ্রামিং। আচ্ছা, প্রথমেই আমরা ধারণা নিই প্রোগ্রামিং। আচ্ছা, প্রোগ্রামিং মূলত কি কাজে লাগে বলো তো? প্রোগ্রামিং মূলত কাজে লাগে অপারেটিং সিস্টেম তৈরি করতে। লাইক এটা দেখো একটা ঘড়ি, এই ঘড়িটা ঘুরতেছে, মিনিট মানে সেকেন্ডের কাঁটা ঘুরতেছে, ঘোরার সাথে সাথে মিনিটের কাঁটাও ঘুরতেছে, আবার সাথে সাথে কি হচ্ছে? মিনিটের মানে কাঁটা যখন এগোচ্ছে, ঘন্টার কাঁটা এগোচ্ছে। তাহলে এটা কেন ঘটতেছে? অপারেটিং সিস্টেমের কারণে, কারণ কি এটা একটা কোডিং করে দেওয়া আছে এই প্রোগ্রামিং এর সহযোগিতার কারণে। আবার দেখো তুমি কি করতেছো? কল দিচ্ছ, একটা নম্বরে কল দিচ্ছ, ওই নম্বরে কল যাচ্ছে, অন্য নম্বরে যাচ্ছে না, এটাও কিন্তু কোডিং এর মাধ্যমেই করে দেওয়া আছে। আবার আমরা যে গেমস খেলি, বিভিন্ন গেমস, অপারেটিং সিস্টেম, সফটওয়্যার, এগুলো তৈরি করা হয় কিসের সাহায্যে বলতো? এই প্রোগ্রামিং এর সাহায্যে। সো প্রোগ্রামিং আবিষ্কার হয়েছে কত সালে বলতো? 1970 সালে। কোথায় বলতো? যুক্তরাষ্ট্রে। কোন ল্যাবরেটরিতে? বেল ল্যাবরেটরিতে। কে আবিষ্কার করেছে? ডেনিস রিচি। কে আবিষ্কার করেছে? ডেনিস রিচি। এখানে 4টা এমসিকিউ আছে, সো অবশ্যই ভালো করে পড়ে ফেলতে হবে। এবার দেখো আমরা দেখি যে ফ্লোচার্ট। তাহলে প্রোগ্রামিং সম্পর্কে আমরা ধারণা পেলাম। এবার আসো ফ্লোচার্ট। ফ্লোচার্ট কাকে বলে? ফ্লোচার্ট মূলত কোনো কিছু চিত্র আকারে বর্ণনা। পরীক্ষায় যদি চিত্র আকারে কোনো বর্ণনা দেওয়া থাকে বা চিত্র নির্ভর দেওয়া থাকে, চিত্রভিত্তিক বর্ণনা যদি দেওয়া থাকে, তাকে আমরা কি বলি? ফ্লোচার্ট বলি। সেটা আমরা শিখবো এখনই। অ্যালগরিদম। অ্যালগরিদম বলতে আমরা কি বুঝি? অ্যালগরিদম বলতে বুঝি যে চিত্রটা তুমি অঙ্কন করলা, ফ্লোচার্টে যে চিত্রগুলো তুমি অঙ্কন করতেছো, এই চিত্রগুলো তোমার কি?
ধারাবাহিক বর্ণনা, স্টেপ বাই স্টেপ, ধাপে ধাপে বর্ণনাকে আমরা কি বলে থাকি? অ্যালগরিদম বলে থাকি। জাস্ট লিখিত বর্ণনা। আমার কথা কি বুঝতে পারছো? আর সবথেকে সহজে প্রোগ্রাম বোঝা যায় কি দিয়ে বলো তো? ফ্লো চার্ট দিয়ে। আর অ্যালগরিদম কি করে? তার বর্ণনা করে যে প্রোগ্রামটা কিভাবে রচনা করা হচ্ছে। আর কোডিং কি করে? এটা হলো সর্বশেষ বাস্তবায়ন রূপ। এটা কম্পিউটার ভাষায় সরাসরি কোডিং করে তোমাকে সফটওয়্যার বা অপারেটিং সিস্টেম কি করতে হবে? তৈরি করতে হবে। তাহলে দেখো ক এবং খ বুঝতে পারছো যে কিওয়ার্ড কি, এগুলো লিখে ফেলছো নিশ্চয়ই বা স্ক্রিনশট দিয়ে নিয়েছো। এগুলো ভালো করে মুখস্থ করে ফেলবে ইনশাআল্লাহ, এখান থেকে কমন পাবা। এবার দেখো ফ্লোচার্ট, অ্যালগরিদম এবং কোডিং আমরা একসাথে শিখবো। ফ্লোচার্ট আমি কি বললাম? চিত্র ভিত্তিক বর্ণনা। তাহলে কিছু চিত্র আছে যে চিত্রগুলো আমাদেরকে অবশ্যই জানতে হবে, যে চিত্রগুলো তোমাকে অবশ্যই জানতে হবে। দেখো আমি বলি, প্রথমে আমরা দেখি ফ্লোচার্টের কিছু চিত্র। ফ্লোচার্টের যে চিত্রগুলো পরীক্ষায় বারবার আসে এবং এগুলোর ফ্লোচার্টের চিত্র, এই চিত্রগুলো নিয়ে কিন্তু গণনাবে চাই যে কি কি চিত্র ব্যবহার করা হয়েছে তা বর্ণনা করো। তাহলে এক নম্বর যে চিত্র ফ্লোচার্টে ব্যবহার করা হয়, ফ্লোচার্টে ব্যবহার করে সেটা হলো কি বলতো? একটু ডিম্ব আকৃতির। এটা হলো শুরু বা শেষ, প্রোগ্রাম শুরু বা কি করা হয়? শেষ। ওকে। দুই নম্বরে দেখো এই ডিমের মতো যদি থাকে, এর মধ্যে আমরা শুরু বা শেষ লিখি, স্টার্ট বা এন্ড লিখি। বুঝছো? শুরু করি বা কি করি? প্রোগ্রাম শেষ করি। তারপরে কি করি বলতো? তারপরে আমরা ইনপুট বা আউটপুট নেই। এই দেখো, যদি তোমার একটু কি আকারে হয় বলতো? সামান্তরিক আকারে হয়, একটু ক্রস হবে, তখন এটাকে বলি ইনপুট বা আউটপুট। প্রোগ্রামের মান কি নেই? আমরা ইনপুট নেই বা আউটপুট প্রদান করি। বাকি প্রদান করি বলতো? আউটপুট প্রদান। ইনপুট বাকি আউটপুট প্রদান। এরপর তিন নম্বরে কি করা হয়? তিন নম্বরে আমরা দেখতে পারবো আয়তক্ষেত্র। এই দেখো আয়তর মধ্যে যদি থাকে তাহলে সেটাকে বলা হয় প্রক্রিয়াকরণ। এটার নাম কি বলতো? প্রক্রিয়াকরণ। তুমি একটু লিখলে বর্ণনা যে প্রোগ্রাম শুরু বা শেষ করার জন্য এই চিত্র ব্যবহার করা হয়। তারপর কি ইনপুট বা আউটপুট গ্রহণের জন্য বা প্রদানের জন্য সামান্তরিক ব্যবহার করা হয়। তারপর কি আয়তক্ষেত্র, প্রক্রিয়াকরণ, মানকে প্রসেসিং করার জন্য প্রক্রিয়াকরণ। তারপরে কি বলতো? চার নম্বর আমাদের লাগবে সিদ্ধান্ত। আমরা সিদ্ধান্ত নেব, সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এই চিত্র ব্যবহার করা হয়। তাহলে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমরা কিভাবে ব্যবহার করব? যেমন মনে করো যে এটা আমরা সহজে দেখি, আগে নাম সিদ্ধান্ত নেব যে প্রোগ্রামে ইয়েস বা নো, হ্যাঁ আসবে বা না আসবে, এই জন্য এই চিত্র ব্যবহার করা হয়। পাঁচ নম্বরে কি ব্যবহার করে? সংযোগ, বৃত্ত, সরাসরি বৃত্তর মতো যদি হয় তাহলে তাকে কি বলা হয়? সংযোগ। আমরা দেখি বুঝতে পারছো? আর লাস্ট ওয়ান হলো প্রোগ্রাম প্রবাহের দিক। এই যে তীরের মাধ্যমে যদি দেখানো হয় এটাকে বলা হয় প্রোগ্রাম প্রবাহের দিক। প্রবাহের দিক মানে কোন দিকে প্রোগ্রাম যাবে। এই ছয়টা চিত্র প্রোগ্রামে কি করা হয়? ফ্লোচার্টে সবথেকে বেশি ব্যবহার করা হয়। আর অ্যালগরিদম মানে কি বলছিলাম? অ্যালগরিদম মানে ধাপে ধাপে বর্ণনা। অ্যালগরিদম মানে কি বলতো? অ্যালগরিদম মানে হলো ধাপে ধাপে বর্ণনা। কোনো সমস্যার সমাধানের যুক্তিসম্মত পর্যায়ক্রমিক বা ধাপে ধাপে বর্ণনাকে কি বলা হয়? অ্যালগরিদম বলা হয়। যেমন মনে করো এভাবে লিখতে হয়, ধাপ 1। ধাপ কি লিখতে হবে? ধাপ 1 শুরু করি, প্রোগ্রাম কি করি? শুরু করি। তারপর ধাপ 2, ধাপে ধাপে বর্ণনা। ধাপ 2 প্রোগ্রাম কি করি? ইনপুট নেই, কি নেই? ইনপুট নেই। তারপর ধাপ 3 যা কাজ করবে তা এখানে ধাপ 1 2 3 4 5 6 7 যে কয়টা ধাপ হয় এভাবে ধাপে ধাপে বর্ণনা করতে হবে। তাহলে দেখো আমরা একটা एग्जांपल দেখি সহজ কথায়। एग्जांपल ছাড়া আমরা বুঝতে পারবো না। জাস্ট তোমরা একটু ধৈর্য ধরে দেখো, তোমরা প্রোগ্রামিং অনেক সহজে বুঝে যাবা। দেখো কিভাবে, একটা एग्जांपल নেই। যদি মনে করো তোমাকে বলে যারা বেসিক অবস্থায় আছো, যদি एग्जांपल দেয় দুইটি সংখ্যার যোগ করার জন্য, কি করার জন্য? দুটি সংখ্যার যোগ। আমরা একসাথে প্রোগ্রামিং দুইটি মানে ফ্লোচার্ট শিখবো, অ্যালগরিদম শিখবো এবং কি শিখবো বলো তো? প্রোগ্রামিং শিখবো। জাস্ট একটু ধৈর্য ধরে দেখো, ইনশাআল্লাহ ভালো শিখবে। দুইটি সংখ্যার যোগ করার জন্য, দুইটি সংখ্যার কি করার জন্য? যোগ করার জন্য ফ্লোচার্ট মানে ফ্লোচার্ট আমরা এইভাবে লিখি, ফ্লোচার্ট তারপরে কি অ্যালগরিদম প্লাস কি কোডিং, তিনটাই করে দেখাতে হবে। তাহলে কি বলছি? দুইটি সংখ্যার যোগ করার জন্য পরীক্ষায় যদি আসে, বুঝছো, বিভিন্ন প্রশ্ন আছে যে ফারেনহাইট থেকে সেন্টিগ্রেড করো, সেন্টিগ্রেড থেকে ফারেনহাইট করো, তারপরে তিনটি সংখ্যার গড় নির্ণয় করো, পরীক্ষায় কিন্তু এগুলো আসে, বুঝছো। তারপরে ধারার অঙ্ক আসে, বুঝছো। তারপরে দুইটি সংখ্যার মধ্যে বড় ছোট আসে, এগুলো আমরা শিখবো। বাট বেসিকটা আমরা ক্লিয়ার করে ফেলি, যেভাবে তুমি সহজে পরীক্ষায় মার্ক পাবা। ওকে, যেহেতু সামনে পরীক্ষা, তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব? এর থেকে ফ্লোচার্ট, এর থেকে অ্যালগরিদম, সেটা কি কোডিং। তাহলে ফ্লোচার্ট আমরা কিভাবে আঁকাবো? তাহলে আমি বলছি ফ্লোচার্ট হলো চিত্রের মাধ্যমে বর্ণনা। তাহলে ফ্লোচার্ট প্রথমে আমরা অ্যানসার করি ফ্লোচার্ট। আচ্ছা, ফ্লোচার্ট তোমরা অনেকেই গুলিয়ে ফেলো। ফ্লোচার্টের আরেকটা নাম হলো, বাংলা নাম ফ্লোচার্টের বাংলা হলো প্রবাহ চিত্র। পরীক্ষায় কিন্তু প্রবাহ চিত্র দিয়েও থাকে, এটা কিন্তু অনেকে গুলিয়ে ফেলে যে প্রবাহ চিত্র আঁকো। প্রবাহ চিত্র কি? বাংলা পারে না, ইংলিশ পারে। ওকে, দেখো প্রথমে কি করব? স্টার্ট। প্রোগ্রাম কি করলাম? স্টার্ট। দেখো স্টার্টের জন্য এই চিত্র ইংলিশ থেকে লিখতে পারবা, তুমি বাংলা থেকেও লিখতে পারবা, ইংলিশ থেকে লিখলে বেটার হয়।
তারপর দেখো আমরা প্রোগ্রাম কি করব, এই দেখো প্রথমে কি করলাম, দুইটি সংখ্যা যোগ করার জন্য ফ্লোচার্ট অ্যালগরিদম করি। তাহলে ফ্লোচার্ট আঁকাবো কিভাবে, প্রথমে দুইটি সংখ্যা যোগ করলাম, তাহলে এইভাবে স্টার্ট, তারপর ইনপুট, ইনপুট কয়টি সংখ্যা, ইনপুট হলো a আর b, দুইটি সংখ্যা সাপোজ ধরে নাও a আর b নিলাম। ওকে, এবার কি করতে হবে, দুইটি সংখ্যা যোগ করতে হবে। যোগ করার জন্য প্রসেসিং, আর প্রসেসিং এর জন্য কোন চিত্র বলো তো, এই আয়ত। কোন চিত্র বলো তো, আয়তর চিত্রই তোমাকে নিতে হবে, বুঝছো? তাহলে এখানে সাম ইকুয়াল টু কি লিখতে পারবা, a প্লাস b, তার মানে দুইটি সংখ্যা যোগ করতেছি, তাহলে যোগের ইংরেজি সাম ইকুয়াল টু a প্লাস b। দেখো যোগ করা হয়ে গেছে, এবার আমরা আউটপুট প্রদান করব। আউটপুটের জন্য কিন্তু এই ইনপুট এর আউটপুটের জন্য সামান্তরিক, তাই না? এই সামান্তরিক এইভাবে বাঁকাভাবে নিব। তাহলে এখানে কি লিখবো, প্রিন্ট, মানে ফলাফল প্রদর্শন করব। কার মান বলো তো, এই সামের মান প্রদর্শন করব। কার মান, সামের মান। ওকে, এইবার সবার শেষে কি করব, প্রোগ্রাম শেষ করে দেব ইন্ট। আমার কথা কি বুঝতে পারছো? এখন জাস্ট যদি বলতাম যে তিনটি সংখ্যা যোগ করার জন্য ফ্লোচার্ট অ্যালগরিদম আঁকো, তাহলে কি করতে বলো তো, সেম তিনটি সংখ্যা যোগের ক্ষেত্রে জাস্ট কি করবা, স্টার্ট, ইনপুট a b, এখানে কমা দিয়ে কি লিখতে হতো, c। ইজ ইট ক্লিয়ার? তারপর কি লিখতাম, সাম ইজ ইকুয়াল টু a প্লাস b প্লাস c। কিন্তু আয়তই দিতে হবে, চিত্রগুলো তোমাকে অনেকে ভুল করে, এরকম সোজা দাও। এখানে এটা তোমাকে সামান্তরিক, মানে ইনপুট আর আউটপুট সামান্তরিক বাঁকা হবে, আর প্রসেসিং যেখানে সমান থাকবে যোগ, সেগুলোতে তোমাকে কি দিতে হবে, আয়ত আঁকাতে হবে। তারপরে কি করতাম, সাম প্রিন্ট, কিন্তু সামই করতাম, তারপরে শেষ। আমার কথা কি বুঝতে পারছো, বোঝা যাচ্ছে নিশ্চয়? এবার দেখো এটাই আমরা অ্যালগরিদম করব, এবার ধাপে ধাপে কি লিখবো বলো তো, অ্যালগরিদম। তাহলে কি এই চিত্রগুলোর কাজ হয়ে গেছে নিশ্চয়? ওকে, এইবার আমরা দেখো এটার অ্যালগরিদম করব সহজে। তাহলে অ্যালগরিদম কিভাবে করব, তারপর ওই পাশে আমরা প্রোগ্রামিং করব। তাহলে এটা আমরা প্রোগ্রাম করলাম অ্যালগরিদম। তাহলে অ্যালগরিদম কি হবে বলো তো, অ্যালগরিদম আমরা কি লিখবো, ধাপ 1, ধাপ 1 এ কি লিখবো, শুরু, ধাপ 1 এ কি করি, শুরু করি। এই দেখো ধাপ 1, এটা হলো ধাপ 1। এবার ধাপ 2, মানে ধাপে ধাপে বর্ণনা। তার ধাপ 2 এ কি করছি, এভাবে লিখবো বাংলা থেকে, ইনপুট a ও b এর মান গ্রহণ, ইনপুট a ও b এর মান গ্রহণ। এবার ধাপ 3, ধাপ 3 এ কি করব বলো তো, ধাপ 3 এ এই যে এখানে যা লিখছি সেটাই আমরা করব, সাম ইজ ইকুয়াল টু a প্লাস b এর প্রয়োগ। কি লিখবো, a প্লাস b এর প্রয়োগ। জাস্ট এভাবে তোমাকে জাস্ট ধাপগুলো লিখলি এনাফ। ওকে, তারপর ধাপ 4 এ কি করব, ফলাফল সামের মান প্রদর্শন, ফলাফল সাম এর মান প্রদর্শন। আমার কথা কি বুঝতে পারছো? তাহলে দেখো ইজি না, জাস্ট তুমি এখানে যা করতেছো, শুরু ধাপ 2 এ ইনপুট গ্রহণ করছো, ইনপুট a ও b এর মান গ্রহণ। ধাপ 3, ধাপ 3 এ কি করছি আমরা, এই যে আমরা যোগ নির্ণয় করছি, সাম a প্লাস b এর প্রয়োগ, এই সূত্রের প্রয়োগ। ধাপ 4 এ কি করতেছি, ধাপ 4 এ আমরা কি করতেছি, ফলাফল সাম এর মান প্রদর্শন। এই যে সামের মান আমরা প্রিন্ট করলাম, প্রিন্ট মানে হলো প্রদর্শন, বুঝছো? আউটপুট না লিখে আমরা প্রিন্ট লিখি পরীক্ষায়, মানে বই অনুসারে। আর ধাপ 6, এই যে ধাপ 5 নম্বরে কি, শেষ। দেখো আমার কিন্তু অ্যালগরিদম হয়ে গেছে। এখন তোমাকে জাস্ট যদি বলতাম তিনটি সংখ্যা যোগ করার জন্য ফ্লোচার্ট অ্যালগরিদম করো, তাহলে পারবা না? অবশ্যই পারবা। আমি ফ্লোচার্ট দেখালাম, ইনপুট হিসেবে a b ও c এর মান গ্রহণ, সাম ইজ ইকুয়াল টু a প্লাস b প্লাস c এর প্রয়োগ, ফলাফল সামের মান প্রদর্শন, শেষ। বুঝছো? এভাবে যদি বলি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো, কি নির্ণয় করো, ত্রিভুজের ক্ষেত্রফল। ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি, হাফ গুণ ভূমি গুণ কি, উচ্চতা, হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, তাই না? উচ্চতা, উচ্চতার ইংরেজি এইটাই হলো সূত্র। তাহলে এই জায়গাতে তোমাকে যদি বলে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য, ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র, পরীক্ষায় এই সূত্রটা তুমি এভাবে লিখবে, হ্যাঁ, যে বি আর এইচ গুণ আকার আছে, আর এটাকে ভাগ করতেছে কে বলো তো, 2। এভাবে লিখলে বেটার হয়, কম্পিউটার এভাবে বুঝতে পারে, কারণ গুণ বুঝে স্টার দ্বারা। তাহলে ভূমি বি, বেস, আর এইচ মানে কি, উচ্চতা, হাইট, এটাকে ভাগ করতেছে কি দিয়ে, 2 দিয়ে। তাহলে এইটা তার সূত্র। আর এখানে কি নির্ণয় করতে বলছে, ক্ষেত্রফল। ক্ষেত্রফলের ইংরেজি কি বলো তো, এরিয়া। আমার কথা কি বুঝতেছো? পরীক্ষায় যদি প্রশ্ন আসে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো, একটা ত্রিভুজ, এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো, তাহলে কিভাবে নির্ণয় করবা? আমরা জানি কি, হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। এই যে এটা উচ্চতা, এটা হলো ভূমি, এই দেখো এই উচ্চতা, এটা হলো সূত্র। তাহলে এখানে ইনপুট কে, ইনপুট হলো বি আর এইচ, 2 কিন্তু কনস্ট্যান্ট। আমার কথা কি বুঝতেছো? তাহলে এইভাবে তোমাকে অ্যানসার করতে হবে। তাহলে এখন দেখো এটা করলে তাহলে কি করতাম, ইনপুট বি আর এইচ নিতাম, সূত্র কি বসাতাম, এরিয়া ইজ ইকুয়াল টু কি লিখতাম, b into h divided by কি লিখতাম, 2 লিখতাম। ওকে, প্রিন্ট কি করতাম, সামের মান সাম করতাম না এরিয়া করতাম, এরিয়া মানে হলো ক্ষেত্রফল। এবারে এখানে কি করতাম, জাস্ট শুরু, ইনপুট হিসেবে b ও h এর মান গ্রহণ, তারপর কি, এরিয়া ইজ ইকুয়াল টু b স্টার h ডিভাইডেড বাই 2 এর প্রয়োগ, ফলাফল এরিয়ার মান প্রদর্শন, শেষ।
বোঝা যাচ্ছে? প্রোগ্রামিং বোঝা যাচ্ছে, মানে কোডিং বোঝা যাচ্ছে। এভাবেই কিন্তু কোশ্চেন আসবে। তোমার পরীক্ষায় এটা দেওয়া থাকবে, তোমাকে গ নাম্বার এটা করতে বলবে, এটা দেওয়া থাকবে, অ্যালগরিদম করতে বলবে, আর অ্যালগরিদম দেওয়া থাকবে সবার শেষে তোমাকে করতে বলবে কোডিং। কি করতে বলবে বলো? কোডিং। যে প্রোগ্রামিং করো, কোডিং করো বা কি করে দেখাও? প্রোগ্রামিং করে দেখাও। প্রোগ্রামিং বা সি প্রোগ্রামিং বলতে পারে, বুঝছো? কি বলতে পারে? সি প্রোগ্রামিং। এই তিন ভাবে প্রশ্ন আসে ঘ নাম্বারে। তাহলে প্রোগ্রামিং তুমি কিভাবে করবে? প্রোগ্রামিংটা একটু জটিল, বাট যদি একটু ধীরস্থির ভাবে বোঝো তুমি এটাও পারবে। কিরকম ভাবে দেখো, প্রথমতই তোমাকে প্রোগ্রামিং নিতে হলে হ্যাশট্যাগ নিতে হবে, বুঝছো? তারপর কি লিখতে হবে? ইনক্লুড। ইনক্লুড। তারপর কি লিখবা? এইভাবে stdio.h। এটা প্রত্যেকটা প্রোগ্রামিং এর, যেমন HTML দিয়ে শুরু করতে হয়। একটা প্রোগ্রামিং শুরু করতে হলে যখন অ্যানসার লিখবে, এটা উত্তর লিখতেছো, তখন তোমাকে এই যে হ্যাশট্যাগ দিতে হবে, হ্যাশ, তারপরে ইনক্লুড লিখতে হবে, তারপরে এই যে মনে করো লেস দেন দিতে হবে, std মানে স্ট্যান্ডার্ড আই থেকে কি ইনপুট আর ও থেকে আউটপুট ডট এইচ, এটা একটা হেডার ফাইল। তারপরে তোমাকে লিখতে হবে মেইন ফাংশন। কি লিখতে হবে? মেইন ফাংশন। তারপর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে প্রোগ্রাম শুরু করতে হবে। শুরু করার পরে এরপরে মূল কাজ হলো ইন্টিজার নেওয়া। দেখো কি জায়গায় তোমাকে জাস্ট শুধুমাত্র মানে প্রসেস, নতুন দেখতেছো তো, প্রসেস তো তোমাকে জানতে হবে কিভাবে আমি মানটা নিব। ইন্টিজার কি কি ছিল বলতো? মানগুলো কি কি? এ আর বি, এ কমা বি। আর এখানে নির্ণয় করব কি আমরা? সাম। কি নির্ণয় করব বলতো? সাম। যদি তিনটি সংখ্যা হতো তাহলে কি করতাম? এ বি কমা সি, তারপর কমালে কি লিখতাম? সাম লিখতাম। কিন্তু ইন্টিজার লিখতে হবে। ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা, এগুলো হলো পূর্ণ সংখ্যা। ওকে। আর যদি ভগ্নাংশ হয় তখন আমরা ফ্লট লিখি। কি লিখি? ফ্লট লিখি। কিন্তু পূর্ণ সংখ্যা দিয়ে আমরা আগে করি। ওকে। এরপরে কি লিখবো আমরা? এরপরে আমরা লিখবো প্রিন্ট ফাংশন। কি লিখবো আমরা বলো তো? প্রিন্ট ফাংশন। প্রিন্ট ফাংশন লিখে আমরা কি লিখবো? এন্টার দা টু ভ্যালুস। এন্টারটা কি লিখবো? টু ভ্যালুস, বুঝছো? এবং এটা ইনভার্টেড কমার মধ্যে থাকবে এবং সবার শেষে কি দিতে হবে? সেমিকোলন দিতে হবে। দেখো একটা করলে তুমি পরেরটা ইজিলি পারবা। তারপর কি লিখতে হবে? স্ক্যানএফ। প্রোগ্রামিং এর রুলস যেটা, স্ক্যানএফ দেওয়ার পরে পার্সেন্টেজ ডি ইউজ করতে হবে। কি ইউজ করতে হবে? ডি। এটাকে বলা হয় মডিউলাস ডি। কি বলা হয়? মডিউলাস ডি, বুঝছো? এরপরে তোমাকে কি ইউজ করতে হবে? কি কি ইনপুট নিচ্ছ? একটা এ নিচ্ছ, আরেকটা বি নিচ্ছ, আরেকটা কি নিচ্ছ? বি নিচ্ছ। ওকে। মানে প্রসেসটা তোমাকে খেয়াল করতে হবে কিভাবে করতেছি। জাস্ট মানগুলো চেঞ্জ হবে, কোন জায়গায় চেঞ্জ হবে আমি বলে দিচ্ছি। একটা বোঝো, পরেরটা ইজিলি বুঝবা। ডিসকানেক্ট। এরপরে তোমাকে কি করতে হবে? সাম ইজ ইকুয়াল টু কি নির্ণয় করতেছো? যোগ a প্লাস বি। ওকে। এরপরে তোমাকে প্রিন্ট করতে হবে, প্রিন্ট ফাংশন মানে ফলাফল প্রদর্শন। ফলাফল প্রদর্শনের ক্ষেত্রে জাস্ট তুমি এখানে কি করতে পারো? পার্সেন্টেজ ডি দিতে পারো। দেওয়ার পরে এখানে কি লিখবা? কার মান? সামের মান। তারপরে তুমি দিবা রিটার্ন 0। কি লিখবা? রিটার্ন TURN, রিটার্ন 0 এবং প্রোগ্রামিং শেষ, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শেষ। দেখো একটা প্রোগ্রামিং আমরা কমপ্লিট করছি। ঘ নাম্বারের উত্তর মনে করো এটা যে কোডিং করো। এবার দেখো তুমি যখন বলছি এটা কোনটা কোডিং করলাম? দুইটি সংখ্যার যোগ করার জন্য কি করো? কোডিং লিখো। মানে এইটা দেওয়া আছে, মনে করো এই দুইটি সংখ্যা আবার যোগ, এই ফ্লোচার্টটা দেওয়া আছে, এই ফ্লোচার্টটা দেওয়া আছে, এটা কোডিং মানে এটা দেওয়া আছে। গ নাম্বারে তুমি অ্যালগরিদম করলা, আর ঘ নাম্বারে তোমাকে বলছে কোডিং করে দেখো। এই কোডিং করে দেখালা। এখন যদি এই জায়গাতে তোর পরীক্ষায় যদি এ বি এবং কি দেওয়া আছে? সি। পরীক্ষায় তো সরাসরি বলবে না, এবার সি দেওয়া থাকবে। এবার লেখা থাকবে a প্লাস বি প্লাস সি, বুঝছো? a প্লাস বি প্লাস সি মানে তিনটি সংখ্যা, এখানে দেখেই বুঝতে হবে তিনটি সংখ্যার আমরা যোগ নির্ণয়, সাম দেখে বুঝতে হবে তিনটি সংখ্যার যোগ নির্ণয় করতেছি। আর এখানে ফলাফল সাম। এখানে কি দেওয়া থাকবে? a, b। ধাপ 1, ধাপ 2। আশা করি বুঝতেছো। না বুঝলে তুমি আমাকে জিজ্ঞাসা করবা, আমি তোমাদেরকে আবার বুঝাই দিব। তাহলে এখানে কি তিনটি সংখ্যার যোগ করতেছি, দেখেই বোঝা যাচ্ছে তিনটি সংখ্যা। ইনপুট a, b ও c এর মান গ্রহণ, সাম a প্লাস b প্লাস c, বুঝছো? এর মনে করো কি প্রয়োগ, ফলাফল সামের মান প্রদর্শন। এবার তুমি কোডিং করার সময় কোন জায়গায় পরিবর্তন হবে বলো তো? সেম ভাবে জাস্ট কি করব, আমি কোডিংটা করে দেখাই তোমাদেরকে। এখানে অ্যালগরিদম মুছে দিলাম। মুছে দেওয়ার পরে দেখো কোডিংটা আমরা করি। কোডিংটা কি রকম হবে বলো তো? জাস্ট শুধুমাত্র তুমি আবার সেম ভাবে প্রোগ্রাম শুরু এতটুকু লিখলেও তুমি কিন্তু 2-3 মানে 1.5 মার্ক পাবা। ইনক্লুড INCLUD ইনক্লুড, তারপর কি লিখবা? STD মানে স্ট্যান্ডার্ড, তারপর I ইনপুট, তারপর আউটপুট stdio.h, এটা হলো হেডার ফাইল। তারপর কি লিখবা? মেইন ফাংশন। এটা লিখতেই হবে। এই যে সেকেন্ড ব্র্যাকেট পর্যন্ত, এই পর্যন্ত আমরা লিখলাম। এতটুকু লিখলেও তুমি 1 মার্ক পাবা, বুঝছো? করে রাখলে জাস্ট শুধুমাত্র ফরম্যাট দিয়ে রাখলেও তুমি মার্ক পাবা, বুঝছো? এখানে মনে করো যে এটা তো তুমি ডাইরেক্টলি কম্পিউটার করতেছো না, মোবাইলে করতে গেলে একটু ভুল হলেও যদি জাস্ট একটা সেমিকোলন মিস করো, তোমার প্রোগ্রাম রান করবে না। কারণ কি? তুমি মোবাইলে অপারেটিং সিস্টেমে কি আছে? ফিঙ্গারপ্রিন্ট আছে। আমার মোবাইলের ফিঙ্গারপ্রিন্ট আমি দিচ্ছি, আমারটাই খুলতেছে। এখন যদি তোমার ফিঙ্গারপ্রিন্ট দিয়েও যদি আমার মোবাইল খোলে,
তাহলে কেমন হলো বলো তো? এটা কাজ হলো? হলো না। আমার বায়োমেট্রিক্সের ফিঙ্গারপ্রিন্ট তোমার সাথে মিলবে না। দিস ইজ কল্ড অপারেটিং সিস্টেম। আর এই সব থেকে বড় অপারেটিং সিস্টেমটা সৃষ্টিকর্তা সৃষ্টি করেছে। আমার কথা কি বুঝতে পারছো? আল্লাহ তাআলা এটাই সৃষ্টি করেছে, একজনের সাথে আরেকজন মিলবে না। আর এটাকে বাস্তবায়নে মানে প্রকৃতগতভাবে দেখা যাচ্ছে কাদের মাধ্যমে? এই টেকনোলজির মাধ্যমে। আর এই টেকনোলজি তৈরি করা হচ্ছে কি দিয়ে? অপারেটিং সিস্টেম তৈরি করা হচ্ছে এই কোডিং এর দ্বারা। আমার কথা কি বুঝতেছো? তাহলে কোডিং এখন মানে একটু 19-20 হওয়া যাবে না, কিন্তু পরীক্ষায় তুমি যদি খাতায় লেখো, খাতায় লেখার কাজ তো কোডিং এর না, বাংলাদেশের সিস্টেমটাই এরকম, বুঝছো? পরীক্ষায় মার্ক পাওয়ার জন্য তোমাকে এভাবে করে দেখাতে হবে, একটু ভুল হলে স্যাররা কনসিডার করে, বাট তুমি এভাবে করবা, এতটুকু প্রোগ্রামিং এ লিখতেই হবে। লেখার পরে 3টি সংখ্যা, তাহলে এই যে আইএনটি, আইএনটি মানে কি বললাম? ইন্টিজার, মানে পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা কি কি? এ বি আর কি সি। এবার কি নির্ণয় করতেছি? সাম নির্ণয় করতেছি। কি নির্ণয় করতেছি? সাম। পরীক্ষায় মাঝে মাঝে এই সামের জায়গায় তুমি যদি মানে বানান না জানো, সাম মানে হলো কি? যোগফল, তাহলে x দেওয়া থাকে। কি দেওয়া থাকে? x। কনফিউজড হওয়া যাবে না। x মানেও তাহলে আমরা ধরে নিব যে যোগ, যখন তুমি x a + b + c লিখবা। আমার কথা কি বুঝতেছো? তাহলে আমরা x লিখলাম, যেহেতু আমরা সাম জানি, সাম মানে এইজন্য প্র্যাকটিস করব। সাম মানে যোগফল জানি, লিখলাম। এরপরে কি লিখবো? সেম ভাবে প্রিন্ট, এই যে এটা লিখবো। আমার কথা কি বুঝতে পারছো? এইটা হবে বলে লিখবো প্রিন্ট ফাংশন। কি লিখবো বলো তো? ইন্টার দা 2 ভ্যালুস, না 3টা ভ্যালু? এখানে কয়টা ভ্যালু আছে? 3টা ভ্যালু। তাহলে ইন্টার দা 3 ভ্যালুস। ইন্টার দা কি লিখবো? 3 ভ্যালুস। আমার কথা কি বুঝছো? ইন্টার দা 3 ভ্যালুস। এই যে আমরা এখানে লিখলাম, তারপরে এখানে কোলন দিব, তারপরে ইনভার্টেড কমা, এই শেষ করলাম। তারপরে সেমিকোলন অবশ্যই দিতে হবে, বুঝছো? সেমিকোলন না দিলে মার্ক পাবে না। তারপরে কি লিখবো? স্ক্যান এফ, এবং সব ছোট হাতের হবে, বুঝছো? এগুলো বড় হাতের হবে না, সব ছোট হাতের। স্ক্যান এফ দিয়ে কি লিখবো বলো তো? এখানে দেখো 2টা পার্সেন্টেজ ডি ছিল, তাহলে এইবারে কয়টা লিখবো? কারণ কি এ বি 2টা ইনপুট, 2টা পার্সেন্টেজ ডি। যদি 3টা ইনপুট থাকে তাহলে তোমাকে এখানে ইনভার্টেড কমা দিয়ে 3টা পার্সেন্টেজ ডি লিখতে হবে। কয়টা লিখতে হবে? 3টা। আমার কথা কি বুঝতে পারছো? এখানে ইন্টিজার ভ্যালু যেহেতু 3টা আছে, এজন্য 3টা পার্সেন্টেজ ডি লিখলাম। তারপরে দেখো এখানে ইনভার্টেড কমা শেষ করে দিলাম। দেওয়ার পরে এখানে মানগুলো এবারে এন্ড দিয়ে, এন্ড এ কমা এন্ড বি কমা এন্ড সি। তাহলে এন্ড এ কমা এন্ড বি কমা কি লিখবো? এন্ড সি, বুঝছো? এরপরে কি করব? এই সাম, সামের মান নির্ণয় করব। সাম ইজ ইকুয়াল টু কি লিখবো? a + b + c, কোলন দিলাম। এরপর কি লিখবো বলো তো? প্রিন্ট ফাংশন, মানে মান প্রিন্ট করতেছি, প্রিন্ট। প্রিন্ট কি লিখবো? প্রিন্ট কি লিখবো বল? প্রিন্ট ফাংশনে পার্সেন্টেজ ডি, মানে প্রিন্ট করতেছি, পার্সেন্টেজ ডি দিব। তারপরে কার মান নির্ণয় করলাম বলো তো? সামের মান। এই যে সাম কথাটা এখানে লিখতে হবে, মানে যা নির্ণয় করবা। যদি এখানে মনে করো সাম না লিখে এখানে যদি x থাকতো, তাহলে এখানে x লিখতাম। তারপরে কি করব? রিটার্ন 0, রিটার্ন 0, প্রোগ্রামিং শেষ। দেখো সিম্পলি ওয়েতে প্রোগ্রামিং অনেক ইজি, কঠিন নয় তো, বুঝছো? যার শুধুমাত্র এরপরে যে আপগ্রেডিং রুলস আসবে, কোনগুলো বলো তো? জাস্ট ফ্লোটিং এর ব্যবহার আসবে, আর 3টা সবথেকে বেশি কোশ্চেন যেখান থেকে আসে পরীক্ষায়, এই ধারার অঙ্কগুলো 1 + 2 + 3। আমি পরের ক্লাসে, এরপরের ক্লাসে আমি ধারার অঙ্কগুলো শেখাবো। সেখানে কি কি ব্যবহার শেখাবো? লুপ স্টেটমেন্ট, বুঝছো? লুপ স্টেটমেন্ট এগুলো শেখাবো। আর এর জন্য তোমাকে আমি বলি, তোমরা যদি ধারাবাহিকভাবে একবারে A to Z আমার কাছে কোর্স করতে চাও, তোমাদের পরীক্ষার শেষ পর্যন্ত, বুঝছো? 26 এবং 27 সালে ব্যাচের জন্য আমার মানে ভর্তি চলছে। আমি অনলাইনে কোর্স করিয়ে থাকি, 2000 টাকা অনলাইন কোর্স, বাট এখন স্যার তোমাদের জন্য অনলি কত টাকা বলো তো? 1000 টাকা, অনলি 1000 টাকা, মানে 999 টাকায় বা 1000 টাকায় তুমি ফুল কোর্স পরীক্ষার আগ পর্যন্ত চলবে, বুঝছো? আমার অলরেডি ক্লাস চলতেছে। তো তোমরা যারা ভর্তি হতে চাও বা আমার কাছে কোর্স করতে চাও, আইসিটি 6টা অধ্যায়, প্রথম থেকে 6টা লজিকের প্রত্যেকটা অধ্যায় ভালোভাবে শেখাবো। তোমরা আমার এই হোয়াটসঅ্যাপে দেওয়া এই নাম্বারে যোগাযোগ করো, ফুল কোর্স শেষ পর্যন্ত করতে পারবে মাত্র 1000 টাকায়। আমার কথা বুঝতে পারছো? ইনশাআল্লাহ পরের ক্লাসে দেখা হচ্ছে লুপের ব্যবহার দিয়ে, ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ, এগুলো ক্লিয়ার করে আরো যেগুলো প্রোগ্রামিং আছে সেগুলো সব সলভ করাবো। এর জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, এবং কি করো? আমাকে কমেন্টসে জানাও ক্লাসটি তোমার কতটুকু উপকারে আসলো, এবং লাইক দিয়ে আমাকে অনুপ্রাণিত করো। ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।